আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি এই বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা দেখব চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 কি বলতেছে? সরল রেখা। এই অধ্যায়ের নামটা হচ্ছে সরল রেখা। এই অধ্যায়ের কিছু ম্যাথ সমাধান করব। তার আগে আমরা এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্রগুলো দেখে নিই। এই যে এই পেজে আছে 13টা, আর অপোজিট পেজে 4টে। এই 9টা সূত্র এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। তাহলে প্রথমে দেখব আমরা উদাহরণ নাম্বার 1, উদাহরণ নাম্বার 2। ঠিক আছে, উদাহরণ নাম্বার 2 কি বলতেছে যে 2x প্লাস 3y প্লাস 5z প্লাস 6 ইকুয়াল 0 ইকুয়াল 3x প্লাস 2y প্লাস 4z প্লাস 3 সরল রেখার দিক অনুপাত নির্ণয় করো। এখানে শুধু দিক অনুপাত নির্ণয় করতে বলছে, অন্য কিচ্ছুই করতে বলেনি। ঠিক আছে, তাহলে আমরা যে মূল সমীকরণটা তুলে নিলাম। ঠিক আছে, সরলরেখার দিক অনুপাত। দিক অনুপাত কি? আমরা একটা কাজ করব, যে এই যে 2 3 5 6, ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে 3 2 4 আর 3। এটাকে আমরা একটু কাজ করে লিখব, যে প্রথমেরটা 2 2 লিখলাম, তারপরে কথা আছে 3 3 লিখলাম, তারপরে আছে 5 5 লিখলাম। ঠিক আছে, তারপর এখান থেকে 2 লিখলাম, 4 লিখলাম, আচ্ছা এই 3 প্রথমে লিখলাম, তারপরে 2 লিখলাম, তারপরে 4 লিখলাম। এখন এটা লেখার পরে আমাদের আবার কাজ করতে হবে। এই যে প্রথম 3টা আমরা লিখলাম, এখানে আমরা কিন্তু প্রথম 3টা লিখলাম। 3টা লেখার পরে আমাদের কাজ করতে কি? আবার প্রথম 2টা লিখতে হবে। তাহলে 3 2 3 2 3, আর এখানে 3 4 3 2, তাহলে এই 3 2। ঠিক আছে, এটা হচ্ছে দিক অনুপাত। এখন আমাদের একটু কাজ করতে হবে। এখন সরল রেখার দিক অনুপাত যদি নির্ণয় করতে লাগে, তখন আমাদেরকে এই ক্রস গুণন করতে হবে। তাহলে 3 4 প্রথম অংশ বাদ দিতে হবে। ঠিক আছে, 3 4 12, আর এখানে 5 2 10। ঠিক আছে, আবার সেম as কাজ, এখানে 3 5 15 মাইনাস 4 2 8। এখানে একই কাজ, সেখানে হচ্ছে 2 2 4 মাইনাস 3 3 9। ঠিক আছে, তাহলে এর থেকে বাদ দাও, তাহলে কত আসতেছে 2, এখান থেকে বাদ দিলে হচ্ছে 7, এখানে বাদ দিলে -5। এটাই অ্যান্সার, এটাই হচ্ছে দিক অনুপাত। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরবর্তী সমাধানে দেখি। এক্সাম্পল 5 কি বলা হচ্ছে? সরল রেখার x মাইনাস 4y প্লাস 2z প্লাস 7 ইকুয়াল 0 ইকুয়াল 3x প্লাস 3y মাইনাস z মাইনাস 2 সমীকরণটিকে প্রতিসাম্য আকারে প্রকাশ করো। তাহলে এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে আমরা প্রতিসাম্য আকারে প্রকাশ করব। আচ্ছা, তাহলে প্রদত্ত সরলরেখার প্রথম এবং দ্বিতীয় সমতলে y ইকুয়াল 0 বসিয়ে পাই। তাহলে প্রথম অংশে y ইকুয়াল 0 এবং দ্বিতীয় অংশে y ইকুয়াল 0 বসাবো। তাহলে আমরা কি পাবো? তাহলে প্রথম সমীকরণটা কি বলতেছিল? যে আচ্ছা, প্রথম সমীকরণ বলতেছিল হচ্ছে এ, আচ্ছা দেখাই আমরা একটু সমীকরণটা। এই যে দেখা যাইতেছে, এখানে ওয়াই এর জায়গায় 0 বসাবো। তাহলে কি আসতেছে? এক্স থাকতেছে, তারপরে 2z থাকতেছে, প্লাস 7 থাকতেছে। ঠিক আছে, সেম এজ দেখেন ওয়াই এর জায়গায় 0 বসালে 3x, এখানে 3x, এখানে z, আর এখানে 2 থাকতেছে। তাহলে এটা ইকুয়াল 0 থাকতেছে। তাহলে এইটা আমরা পাইলাম। এখন এখান থেকে আমরা যদি x আর z নির্ণয় করি, এখান থেকে আমরা x আর z নির্ণয় করি, তাহলে কি করতে পারি? এই যে এই সমীকরণটা আমরা এখানে লিখলাম, প্রথম সমীকরণটা এখানে লিখলাম। ঠিক আছে, লেখার পরে দ্বিতীয় সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে লিখলাম। তাহলে 3 2 6x, আর 2z, আর 2 2 4, এটা ইকুয়াল 0। ঠিক আছে, এটাকে আমরা ইয়ে করে দিলাম, যে এটা আর এটা কাটা গেল। ঠিক আছে, তাহলে এখানে কি আসতেছে 7x, আর এখান থেকে আসতেছে -3। তাহলে এখান থেকে পাইতেছি কি x ইকুয়াল -3/7। তাহলে x এর মানটা কি পেলাম? -3/7। এখন z এর মান নির্ণয় করব। তাহলে এই যে আমরা একটা প্রথমে যে 1 নাম্বার যে সমীকরণ পাইলাম,
এই সমীকরণে যদি এক্স এর মান বসে তাহলে কিন্তু এখানে আমরা জেড এর মান পাই। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা আমরা এখানে লিখছি। তাহলে এখানে এই সমীকরণটার এক্স এর জায়গা হচ্ছে আমরা এই এক্স এর মানটা বসাই দিছি, আর 2z মাইনাস 7 ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে পাইতেছি কি যে এই 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 2zx স্থির রাখলাম আর বাকি মানগুলো সমানের অপোজিটে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে নিয়ে যাওয়ার পরে এটা যদি লসাগু করি, ঠিক আছে, এটা যদি লসাগু করি তাহলে 7 আসতেছে, আর উপরে এটা ক্যালকুলাস করলে ছিল 46 আসতেছে, আর এই 2টা গুণ আছে এবারে ভাগ আকারে আসতেছে। ঠিক আছে, তা এখন যদি 2 দিয়ে 46 কাটাকাটি 23 হয়, তাহলে 23/7, তাহলে -23/7, তাহলে z এর মান হচ্ছে -23/7। তাহলে এখান থেকে আমরা x আর z এর দুইটা মান নির্ণয় করলাম। তাহলে সুতরাং প্রদত্ত ও সরলরেখার উপরে, এই প্রদত্ত সরলরেখার উপরে কি হবে যে এই যে x এর মান, y এর মান তো যেহেতু নাই সেহেতু আমরা 0 বসালাম, আর এটা z এর মান আমরা বসাই দিলাম। একটি বিন্দু আবার সরলরেখাটির দিক অনুপাত ছক, তাহলে দিক অনুপাত থেকে কি পাইতেছি দেখি যে দিক অনুপাত, আচ্ছা দিক অনুপাতের একটা ইয়ে আছে আমাদের, আচ্ছা দিক অনুপাত না, এই যে আমাদের যে সমীকরণ দেওয়া আছে দেখায়, এখানে কি এক্স এর সাথে কিছু নাই বলতে 1 আছে, এখানে -4 আছে, এখানে 2 আছে, 7 আছে। ঠিক আছে, এই মানগুলা প্রথম 3টা মান নিতে হয়, কারণ আমরা 2 নাম্বার এক্সাম্পলতে দেখছি প্রথম 3টা মান নিতে হবে। তার কারণে আমরা এক্স এর সাথে 1 আছে 1 নিলাম, তারপরে ওয়াই এর সাথে -4 আছে -4 নিলাম, তারপরে 2 নিলাম, তারপর এই দুইটা নেওয়ার পরে কি এই প্রথম দুইটা আবার মান নিব। ঠিক আছে, তাহলে 1 এই 4। ঠিক আছে, দ্বিতীয় সমীকরণ থেকে 3 পাইতেছি 3, এই তারপরে -1, এই নেওয়ার পরে 3টা মান নেওয়ার পরে আবার এই প্রথম দুইটা মান, তাহলে 3 3 লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দিক অনুপাত ছক থেকে আমরা এখন সরল রেখার দিক অনুপাত নির্ণয় করব। তাহলে সরল রেখার দিক অনুপাতটা কি আসতেছে, প্রথম অংশ বাদ। ঠিক আছে, প্রথম অংশ বাদ, এটা কাজ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 4 দেওয়া অনেক গুণ ইয়েলে 4 হয়, সূত্রের মাইনাস 3 দুগুণ 6 হচ্ছে, তাহলে এটা একটা গুণ করো, তাহলে 3 দুগুণ 6, আর এটা গুণ করলে হচ্ছে -1, আর মাইনাসে মাইনাসে এই +1 হচ্ছে। এখন সেম এস কাজ করে, এখানে 3 কে 3 মাইনাস তো থাকতেছে, আর এখানে -3 সেটা 12, তাহলে মাইনাসে মাইনাসে +12 হয়ে যাচ্ছে। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে -2, এখানে 7, এখানে 15 পাইতেছি। ঠিক আছে, তাহলে সুতরাং এই যে আমরা একটা বিন্দু নির্ণয় করছি, এই বিন্দুগামী এবং এখান থেকে যে বিন্দুটা পাইলাম এটা দিক পাইলাম, তাহলে -2 7 n 15 ও দিক অনুপাত বিশিষ্ট নির্ণেয় প্রতিসাম্য সরলরেখার আকার সমীকরণ। তাহলে এই প্রতিসাম্য আকারের সরলরেখার সমীকরণটা হবে এই যে x-x1 এর সূত্র, প্রতিসাম্য আকারের সূত্র ডিভাইডেড বাই a1, y-y1 ডিভাইডেড বাই b1, z-z1 ডিভাইডেড বাই c1। ঠিক আছে, এটা আমরা একটা সূত্র জানি, এই যে আমরা একটা যে সূত্র অনুযায়ী করি, এই যে এই সূত্রতে যদি আমরা ফেলাই তাহলে পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সূত্রটা লেখার পরে আমরা এখন নিচে মানগুলো বসাই দেবো। এক্স তো স্থির, x1 এর মানটা কত পাইতেছি -7 ডিভাইডেড 3 ডিভাইড বাই 7, তাহলে মাইনাসে মাইনাসে +7 3 ডিভাইড বাই 7 আসতেছে। আর এখানে a1 এর মানটা কত আসতেছে, a1 এর মান হচ্ছে -2, সে -2 বসালাম। y তো স্থির, y1 এর মান হচ্ছে 0, আর এখানে ডিভাইডেড b1 এর মান হচ্ছে 7। ঠিক আছে, এটা ইকুয়াল z তো স্থির এর, আর হচ্ছে z1 এর মান হচ্ছে -23 ডিভাইড বাই 7, তাহলে মাইনাস মাইনাসে +23 ডিভাইড বাই 7 ডিভাইডেড বাই c1 এর মানটা হচ্ছে 15। ঠিক আছে, এই 15 এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটাই হচ্ছিল প্রতিসাম্য আকারের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী ম্যাথে যাই আমরা। এবার দেখব উদাহরণ নাম্বার 10 নাম্বার উদাহরণ কি বলা হচ্ছে, দেখাও যে 3x + 4y - z এর -7 = 0 সমতলের উপর লম্ব এবং 1, 2, 3 এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে। ঠিক আছে, সমীকরণটা কি বলতেছে, x - 1/3 = y - 2/4 or = z - 3/-1, এটা হচ্ছে বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে আমরা যে প্রথম সমীকরণটা সমতলটা দেওয়া ছিল যে 3x + 4y - z - 7 = 0 সমতলের উপর যে কোনো লম্ব
সরল রেখার দিক অনুপাত। তাহলে এটার দিক অনুপাত কি, এই 3 এই 4 আর -1, ঠিক আছে, যেটা সামনে কিছু নাই বলতাম, একটা 1 আছে যার কারণে -1। তাহলে সুতরাং 1 2 3 বিন্দুগামী এবং 3 4 -1 দিক অনুপাত বিশিষ্ট সরল রেখার সমীকরণ। তাহলে দ্বিক অনুপাত বিশিষ্ট সরল রেখার সমীকরণটা কি, আমরা এর আগের সূত্র দেখছিলাম যে x - x1 ডিভাইড বাই a1 ইকুয়াল y - y1 ডিভাইড বাই b1 z - z1 ডিভাইড বাই c1, ঠিক আছে, এটা সূত্র। তাহলে এখানে x তো স্থির, x1 এর মানটা কত 1, এই 1 ব্যবহার করলাম, আর a1 এর মানটা হচ্ছে 3 3 ব্যবহার করলাম, y তো স্থির, এই y1 এর মান হচ্ছে 2, আর হচ্ছে হলো b1 এর মানটা হচ্ছে 4, এই 4 ব্যবহার করলাম, ইকুয়াল দিলাম z এর মান তো z, z1 এর মানটা হচ্ছে এখানে 3, এই যে 3 ব্যবহার করলাম, আর হচ্ছে হলো c1 এর মান হচ্ছে -1, সেই -1। তাহলে এটাই কিন্তু আমাদেরকে যে সূত্র সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলছিল সেটাই হচ্ছে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, পরবর্তী সমীকরণ এই পরিবর্তী উদাহরণটা কত, এক্সাম্পল 16, কি দেখাও যে x - 5 ডিভাইডেড বাই 4 ইকুয়াল y - 7 ডিভাইডেড বাই 4 ইকুয়াল z প্লাস 3 ডিভাইডেড বাই -5 এবং x - 8 ডিভাইডেড বাই 7 ইকুয়াল y - 4 ডিভাইডেড বাই 1 ইকুয়াল z - 5 ডিভাইডেড বাই 3। এই সরল রেখা দুটি সমতলীয় এবং ওই সমতলের সমীকরণ, ওই সমতলটার এই দুইটা সমতল দেওয়া আছে, সরল রেখা দেওয়া আছে, দুটি সমতলীয় সরল রেখা দেওয়া আছে, ঠিক আছে। এবং ওই সমতলের সমীকরণটা হবে কি, যে 7x - 47 y - 24 z প্লাস 172 ইকুয়াল 0, এটা হচ্ছে হলো সমতলের সমীকরণ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পাই দেখি। তাহলে সমাধানটা কি আসতেছে, যে প্রথম সমীকরণটাকে আমরা 1 নাম্বার ধরে নিলাম, ঠিক আছে, যেটা আমাদের বইয়ে দেওয়া ছিল। তাহলে সরলরেখার দিক অনুপাত, তাহলে এটার দিক অনুপাতটা আমরা কি পাই, আমার নিচের যে অংশটা সেটা হচ্ছে দিক অনুপাত, ঠিক আছে, এটার নিচের যে অংশটা হচ্ছে দিক অনুপাত। তাহলে কি a1 b1 c1, তাহলে a1 b1 c1 এটা ইকুয়াল কি পাইতেছি 4 4 -5, সেই মানটা এটা ইকুয়াল দিয়ে আমরা লিখে দিলাম। তাহলে এবং এর উপরস্থ বিন্দু, এর উপরস্থ বিন্দুটা কি, এই উপরস্থ বিন্দুটা হচ্ছিল x1 y1 z1। তাহলে x1টা কি, x1টা হচ্ছিল 5, এই 5, আর হচ্ছে y1টা কি, এই 7, আর এখানে হচ্ছে z1টা কি, এই 3, 3-র সামনে কি পজিটিভ আছে, যার কারণে নেগেটিভ 3 ব্যবহার করা হয়েছে, ওকে। আচ্ছা, তাহলে আবার কি পাইতেছি, দ্বিতীয় যে সমীকরণ বই দেওয়া ছিল সেটা লিখে নিলাম, লেখা লওয়া সরলরেখাটির দিক অনুপাত, এখান থেকে দিক অনুপাত কি পাইতেছি a2 b2 ও আর c2, তাহলে এটার মান কি 7 1 3, তাহলে 7 1 3, এবং উপরস্থ একটা বিন্দু, তাহলে উপরস্থ বিন্দুটা কি, এটা হচ্ছে হলো জেড x2 y2, এটা হচ্ছে z2, ঠিক আছে। তাহলে এখানে কি লিখতে পারবো, মাইনাস পজিটিভ লিখতে হবে, ঠিক আছে। তাহলে 8 এবং 4, এখানেও 5, ঠিক আছে। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম, যে এটা আর আচ্ছা, তারপরে দেখুন যে 1 ও 2, এই যে 1 ও 2 সরল রেখা দুটি সমতলীয় হয় তবে, আচ্ছা, সমতলীয় হওয়ার শর্তটা কি দেখি, এই যে x2 - x1 y2 - y1 z2 - z1 আর a1 b1 c1 a2 b2 c2 এটা ইকুয়াল 0, ঠিক আছে। এই সূত্রটা আমরা এখানে লিখে নিলাম। এখন মান বসাই, তাহলে a2 এর মান কত, a2 এর মান হচ্ছে 8 লিখলাম, আর x1 এর মান হচ্ছে 8, ঠিক আছে, আর x2 এর মান হচ্ছে 8, ঠিক আছে, x2 এর মান 8, আর x1 এর মানটা কত, এই যে x1 এর মানটা হচ্ছে 5, এই 5 সেম অ্যাজ ভাবে y2 এর মান হচ্ছে 4 ব্যবহার করলাম, y1 এর মান হচ্ছে 7, এই সেম অ্যাজ ভাবে মানগুলো বসে দিলাম। a1 বলতে এই যে a1 এর মান 4 ব্যবহার করলাম, b1 এর মান হচ্ছে 4 ব্যবহার করলাম, c1 এর মান হচ্ছে -5 ব্যবহার করলাম, তাহলে a2, এই যে a2 এর মান হচ্ছে 7, তারপরে 1, তারপরে 3 ব্যবহার করলাম, এটাই ইকুয়াল আমাদেরকে 0 দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এটা যখন আমরা নিব, এখান থেকে বাদ দিলে কত 3 হয়, 3 কমন যখন নিব তখন এটা এই কলাম আর এই সারি, এই কলাম আর এই সারি বাদ, তাহলে এটা গুণ করো, তাহলে 3 4 12, আর এখানে -5 হচ্ছে, -5 আর সূত্রের মাইনাস, তাহলে কি +5 হচ্ছে। এখানেও 3 যদি হয় তাহলে এটাতে বাদ দিলে 3 হয়, এই 3 যদি নিই তাহলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে এখানে 3 4 12, আর 5 7 35, আর -35 মাইনাসে প্লাস হয়, +35 হচ্ছে। এখানে 8 যদি কমন নিই তাহলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে এটা আর এটা কত হচ্ছে 4 4 4 এখানে
4 7 28, 4 7 28 বসেছে। এটাকে একটু ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা 0 পাই, ঠিক আছে? আচ্ছা, অপোজিটে যাই এখন আমরা। এখন 1 ও 2 রেখা সরল রেখাকে ধারণকারী নির্ণীয় সমতলের সমীকরণ। তাহলে ধারণকারী হচ্ছে সমতলের সমীকরণটা কোনটা? এই যে দ্বিতীয় যে সমীকরণ, এই সমীকরণ ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে এই সমীকরণটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে কি এই a1 এর এই এক্স, তো যে স্থির x1 এর মান হচ্ছে 5 পাইছিলাম, সেই 5 বসালাম। y তো স্থির y1 এর মান অপোজিটে পাইছিলাম 7 বসালাম। এখানে z এর মান হচ্ছে জেড লেখার পর Z1 এর মান হচ্ছে -3 ছিল, মাইনাসে মাইনাসে +3 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে A1 এর মান 4, B1 এর মান 4, আর C1 এর মান -5। এখানে A2 B2 C2 এর মান বসাচ্ছি, ঠিক আছে? এখন মান বসার পরে এটা কমন নিব, তখন x -5 যদি নিই তাহলে কি এই কলাম আর এই সারি বাদ, তখন এটা আর এটা ক্রস গুণ হবে। তাহলে 3 3 4 12 আর এখানে 5, -5 আর সূত্রের মাইনাস, তাহলে +5 হচ্ছে, ঠিক আছে? মাইনাস এটা কমন নিব, ঠিক আছে? তাহলে কি এই কলাম আর এই সারি বাদ, তাহলে কি থাকতেছে এটা 3 4 12 আর এটা আর এটা কত গুণ করলে কত হয় 35, ঠিক আছে? এই মাইনাস সূত্রের আর এই মাইনাসটা পজিটিভ হয়ে যাচ্ছে। এখন সেম অ্যাজ কাজ করবো হচ্ছিল এটার ক্ষেত্রে, যখন z+3 যখন নিব তখন এই কলাম এই সারি বাদ, তখন এটা ক্রস গুণ, তো ক্রস গুণ করে লিখলাম এটা ইকুয়াল 0। ও তারপর এটাকে স্থির রাখার পরে এটাকে ক্যালকুলেশন করছি 12 আর 5 17, তাহলে এটা স্থির রেখে এটাকে যোগ করলে 47, এটাকে যোগ করলে 24 হয়েছে, ঠিক আছে? এ করে এখানে লিখছি। তারপর এই 17 দ্বারা এটা গুণ করো, তাহলে 17 x, এখানে 17 দ্বারা 5 এক গুণ করলে হচ্ছিল 85 হচ্ছে, এটা দ্বারা গুণ করে এখানে লিখছি, এটা দ্বারা 7 গুণ করে এখানে লিখছি। এই সেম অ্যাজ কাজটা এখানে করা হয়েছে, ঠিক আছে? এ করার পরে এখানে একটু x এর মানটা সামনে নিয়েছি, তারপরে y এর মানটা সামনে নিয়েছি, তারপরে z এর মানটা সামনে নিয়েছি। নেওয়ার পরে এটাকে একটু ক্যালকুলেট করা যায়, এটা একটু ক্যালকুলেট করলে 172 আসে, এটা ইকুয়াল 0। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতেন তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে কোর্স নিতে পারে, অথবা আমাদের ওয়েবসাইট www.homeworkshikha.blogspot.com, সেখান থেকেও কোর্সটা পারচেস করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।